আজকের গল্প বৃষ্টিধারা। গল্পটি লিখেছেন লেখিকা শ্রেয়া দাস। আপনাদের সাথে রয়েছি আমি সায়ম। আমি সুরজিতা। সিজন 2 এপিসোড 1। বৃষ্টি হলো তোর? এবার না বেরোলে কিন্তু কলেজে সত্যি সত্যি দেরি হয়ে যাবে। নিতা হাতে ঘড়িটা আটকে মেন গেটের কাছ থেকেই চেঁচিয়ে কথাটা বলে উঠল। নিতা তুই চলে যা, আমার একটু সময় লাগবে। বৃষ্টির গলার স্বরে অস্থিরতা ও সারা ঘরে কিছু একটা খুঁজে চলেছে। বৃষ্টির কথা শুনে নিতা ঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়ায়। যা করার তাড়াতাড়ি কর, তোকে না নিয়ে তো আমি যাবই না, আঙ্কেলের করা হুকুম। নিতার কথা শুনে মাথা নাড়িয়ে মুচকি হাসে বৃষ্টি। মৃদু গলায় বলে ওঠে, বাপিও না সত্যি। নিতা বৃষ্টিকে সারা ঘর ছোটাছুটি করতে দেখে অবাক হয়। বাই দ্য ওয়ে, আজ তো তোর কলেজে ফার্স্ট দিন, এত কি নিচ্ছিস তুই? নিতা এগিয়ে আসে, বৃষ্টির ব্যাগ খুলে দেখতে থাকে ও। আরে কিছুই না, ডায়েরিটা খুঁজে পাচ্ছি না যেটা নিয়ে যাব। বৃষ্টি মুখ কাঁচুমাচু করে বলে ওঠে। নিতা ওকে ঠেলে সরিয়ে দেয়, নিজে খুঁজতে শুরু করে। তুই সর, আমি খুঁজে দিচ্ছি, ততক্ষণে নিজে রেডি হতো। বৃষ্টি সালোয়ারের ওড়নাটা পিন আপ করতে করতে আয়না দিয়ে নিতার দিকে তাকিয়েছিল। একটু কৌতুকের সুরে ভ্রু নাচিয়ে বলে উঠল, কি ব্যাপার রে তোর? এত সেজেছিস, কাকে দেখাবি? নিতা আর চোখে তাকায় বৃষ্টির দিকে, ঠোঁট চেপে হেসে উত্তর দেয়, হ্যাঁ রে সেই, এখানে আমায় দেখার মতো কেউ থোড়ি না আছে। বৃষ্টির মুখটা মলিন হয়ে আসে, ও মাথা নিচু করে নেয়। সরি নিতা, আমার জন্য তোদেরকে। ডায়েরিটা বৃষ্টির ব্যাগে ঢুকিয়ে এগিয়ে আসে নিতা। ওর হাত দুটো নিজের হাতের মধ্যে ধরে আলতো নরম গলায় বলে ওঠে, এই এই বৃষ্টি, একদম না, তুই যেটা ভাবছিস একদমই সেটা না। আমি সম্পূর্ণ নিজের ইচ্ছায় তোর সাথে এসেছি, আমায় কেউ বাধ্য করেনি, না তুই না অন্য কেউ। আর সুচেতনের কথা যদি বলিস তাহলে বলবো রাগ করেনি, সত্যি। প্লিজ নিজেকে ব্লেম করাটা বন্ধ কর, আর যেখানে তোর কোনো দোষই নেই সেখানে একদম সরি বলবি না, কোনোদিনও না। বৃষ্টি মৃদু হাসে, কিন্তু চোখ তুলে নিতার দিকে তাকাতে পারে না। মনের মধ্যে একটা অপরাধ বোধ ঘিরে ধরে ওকে। ওর জন্যই হয়তো আজ এই দুজনের মধ্যে এতটা দূরত্ব। কলেজে পৌঁছে মনে করে ফোন করবি আমায়। আসলাম, বাই। অটো থেকে নেমে আদেশের সুরে বৃষ্টি কথাটা বলল নিতাকে। মৃদু হেসে অটোর ভিতর থেকে নিতা আশ্বাস দিল, আমি ঠিক তোকে ইনফর্ম করে দেব, তুই রাস্তা দেখে পার হতো আপাতত। বৃষ্টি হাত নাড়িয়ে চলে যেতেই নিতা জিন্সের পকেট থেকে ফোন বের করে একটা নাম্বারে কল করলো। অটো ততক্ষণে চলতে শুরু করেছে। ফোনটা রিসিভ হতেই একটা গম্ভীর গলার আওয়াজ ভেসে আসে। বল, কি বলবি? আর রাগ করে থাকিস না প্লিজ। তুই বলতে চাইছিস আমার রাগ করার কোনো কারণ নেই, তাই তো? এবার সুচেতনের গলাতেও অভিমানের সুর স্পষ্ট। প্রিয় মানুষটা অভিমান করলে তাকে বোঝানোটা একটু কষ্টের হয়। অবুঝ মনটা কিছুতেই বুঝতে চায় না যে। আমি সেটা বলিনি, কিন্তু তুই তো সবটা জানিস, বল আমি কি করে বৃষ্টিকে একা ছেড়ে দিতে পারি? হ্যাঁ, আমি সবটা জানি, আর জানি বলেই বলছি। তোরা এখানেই থাকতিস, কে বলেছিল তোদের চলে যেতে? পালিয়ে গিয়ে কোনো সমস্যার সমাধান হয়? সুচেতনের গলার স্বরে হালকা রাগ প্রকাশ পায়। নিতা ফোনের ওপার থেকে উত্তর দেয়, না রে, ভালোবাসা বিশ্বাস এগুলো ভাঙার যন্ত্রণা ঠিক কতটা কষ্টের আমি বা তুই কেউই অনুভব করিনি, কিন্তু বৃষ্টি করেছে। ও চেষ্টা করছে কিন্তু ভুলতে পারছে না। নিতা, নিতা ওর সবচেয়ে কাছের মানুষটাকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু তাও সুচেতন বিরক্ত হয়ে বলে ওঠে, 2 বছরের বেশি হতে চললো, আর কত? একটা দীর্ঘশ্বাস ছাড়ে নিতা। মনের ভিতর থেকে জমে থাকা কষ্টগুলো জল আনে ওর চোখে। ভেজা গলায় নিতা বলে চলে, জানি না, তবে আমি খুব মিস করি জানিস, সেই বৃষ্টিকে যাকে আমি স্কুলে প্রথম দেখেছিলাম, যে মন থেকে সবাইকে আপন করে নিত, নিজে হাসি মজায় মেতে থাকতো। হারিয়ে গেছে সেই বৃষ্টি।
যে আমার নিজের সবচেয়ে কাছের বন্ধু। মানুষটা হয়তো এক আছে, কিন্তু ওর স্বভাব বদলে গেছে। হ্যাঁ, বৃষ্টিকে নিজে থেকেই ঠিক হতে হবে। প্রেমিকার ভেজা কণ্ঠস্বরে একটু নরম হয় সুচেতনের গলা। আসলে সত্যি বলতে কি বলতো নিতা, এতে আমরা কিছু করতে পারবো না রে। যে ভালোবাসাকেও এখন ঘেন্না করে, সেই ভালোবাসাই ওকে আবার আগের মতো করে তুলবে। উদাস চোখে বাইরে তাকিয়ে রয়েছে নিতা। ম্লান হেসে মৃদু গলায় বলে চলে, কারণ ওর নিজের প্রতি বিশ্বাস ভেঙে গেছে। সেই বিশ্বাস আবার ফিরিয়ে আনতে কাউকে দরকার, যে ওকে নিজের ওপর বিশ্বাস করাতে শেখাবে, আবার নতুন করে ভালোবাসতে শেখাবে, বোঝাবে ভালোবাসার আসল মানে। মেডিকেল কলেজের বাইরে বড় গেটটা দেখে ঠোঁটের কোণে হালকা হাসির রেখা ফুটে ওঠে বৃষ্টির। আগেও একবার এসেছে ওই ক্যাম্পাসে কাউন্সেলিংয়ের জন্য। 2 মাস আগে প্রথম মায়ের সাথেই কলেজে পা রেখেছিল। মোট 3 বার কাউন্সেলিং হয়। দ্বিতীয়বারেও চান্স পেয়ে গিয়েছিল এখানে, কিন্তু সমস্ত নিয়ম, ভর্তি, এই সমস্ত কিছু হতে সময় লেগে যায়। তাই 1 সপ্তাহ আগে এসে ও ভর্তি হয়ে গিয়েছে এই কলেজে। নতুন পরিবেশে নতুন মানুষজনের মাঝে আলাদা একটা উত্তেজনা সবারই হয়, কিন্তু বৃষ্টির সেসব কোনো অনুভূতি নেই। পা রাখেও কলেজ গ্রাউন্ডে। ওষুধের গন্ধ বাতাসে মিশে আছে। পাশাপাশি 4টে বিল্ডিং, সবগুলো আলাদা ডিপার্টমেন্ট অনুযায়ী ভাগ করা। চারপাশে একবার ভালো করে চোখ বুলিয়ে সামনে এগিয়ে যেতে গিয়ে কিছু টোন কাটার আওয়াজ কানে আসে বৃষ্টির। কি মামনি, নতুন নাকি? একটু এদিকে তাকাও। বুঝতে পারে ওকে উদ্দেশ্য করেই কথাগুলো বলছে, কারণ আশেপাশে কাউকে দেখেই নতুন বলে মনে হলো না ওর। বৃষ্টি মুখ ঘুরিয়ে পাশে তাকায়। কিছুজন ছেলে মেয়ে বাইকের উপরে বসে হাসছে। বয়সে ওরা সবাই বছর 4-5 বড়। চোখের চাহনিতে হালকা রাগের প্রকাশ পায় বৃষ্টির, কিন্তু ও কিছুই বলে না। সামনে এগোতে গেলে সবাই এসে ঘিরে ধরে ওকে। মুখ তুলে সামনে তাকায় বৃষ্টি। একটা ছেলে দাঁত বের করে হেসে ওঠে। আরে পাত্তা না দিয়ে চলে যাচ্ছ যে? বৃষ্টির ঠোঁটের কোণেও খেলে যায় হালকা হাসির রেখা। ও সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর দেয়, পাত্তা দেওয়ার মতো কিছু করেছো নাকি যে পাত্তা দেব? একটা মেয়ে এগিয়ে আসে বৃষ্টির দিকে, কাঁধে হাত রাখে ওর। আবে সালা, এ তো মুখে মুখে কথা বলে দেখি। বৃষ্টি ভালো করে দেখে মেয়েটাকে। ক্রপ টপ আর হট প্যান্ট পরা, চুলগুলো কাঁধ অব্দি, চোখে সরু করে আইলাইনার, আর তার শেষে 2টো স্টোন। হেসে ওঠে বৃষ্টির চোখ দুটো। আমি কি তোমার কোনো বন্ধু হই যে তুমি আমার কাঁধে হাত রেখেছো? এই এ বহুত চোপাতো তোর। জানিস আমরা কে? এই নিশা, একটু বুঝিয়ে দে তো আমরা কে। জানে না বেচারি, নতুন কি না, তাই হয়তো। সামনের মেয়েটা অন্য একটা মেয়েকে কথাটা বলল। বৃষ্টি আর চোখে তার দিকে তাকায়, তারপর এক ঝটকায় কাঁধ থেকে সরিয়ে দেয় মেয়েটার হাত। তোমরা কে সেটা আমার জানার ইচ্ছে নেই, জানতেও চাই না আমি। কিন্তু তোমরা যে এসব কাজগুলো করছো সেটা কি জানে কলেজ অথরিটি? বৃষ্টির কথায় ওর সামনে দাঁড়ানো মেয়েটা চোখ সরু করে ভ্রু কুঁচকে ওর দিকে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আবে তুই শালি আমাদেরকে থ্রেট দিচ্ছিস? জানিস তোর কি অবস্থা করতে পারি আমরা? মেয়েটা একটা সিগারেট জ্বালিয়ে বৃষ্টির মুখের সামনে ধরতে গেলে ওর পাশ থেকে নিশা ভয় ভয় বলে ওঠে, এই এসা ছেড়ে দে মেয়েটাকে, নতুন ও, এবার ম্যানিকে বোঝানো টাফ হয়ে যাবে, জানিস তো ও এসব পছন্দ করে না। এ নিশা তুই চুপ থাক, ম্যানিকে আমি সামলে নেব। এসা জ্বলন্ত সিগারেটটা বৃষ্টির দিকে এগিয়ে দেয়। একেবারে শেষ করবি? এসা একদম মানছে না দেখে নিশা এবার ফিসফিসিয়ে বলে ওঠে, আরে ইয়ার, এই রাই, এই গাধা দুটো থামা না ওকে, আজ একটু বেশি বাড়াবাড়ি করছে। বৃষ্টিও শুনতে পায় কথাটা, মুচকি হেসে ওঠেও। এশার হাত থেকে সিগারেটটা 2 আঙুলের মাঝে নিয়ে আলতো করে ছেড়ে দেয়। মুহূর্তের মধ্যে তা মাটিতে পড়ে যায়। বৃষ্টি পা দিয়ে চিপে এক নিমেষে পিষে সেটা নিভিয়ে দেয়। শেষ করে দিয়েছি, তাও সেটা একবারই। সবাই অবাক হয়ে বৃষ্টির দিকে চাইলেও এশা রাগে হাত তোলে বৃষ্টিকে মারতে, কিন্তু সাথে সাথেই বৃষ্টি ওর হাত শক্ত করে চেপে ধরে।
এই ভুলটা করতে যেও না, তাহলে খুব পস্তাবে। এসা, ওকে ছেড়ে দে। আমি তোদেরকে বারণ করেছিলাম, তা সত্ত্বেও তোরা শুনলি না তো আমার কথা। একটা গুরুগম্ভীর পুরুষ কণ্ঠস্বরে বৃষ্টির হাত আলগা হয়ে আসে। আর এসা তীব্রভাবে চেঁচিয়ে ওঠে, কিন্তু ম্যানিও। এসা! ছেলেটার ধমক খেয়ে বৃষ্টি মাঝপথেই থেমে যায়। ও বৃষ্টির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, হিসেবটা তোলা রইল, সুদ সমেত ফেরত দেব। বৃষ্টি ম্লান হাসে, সামনের দিকে পা চালায়। প্রথম দিন এসেই শত্রু তৈরি হলো ওর। গাইজ, কি হচ্ছে এগুলো? আমি বারণ করেছিলাম তো, তা সত্ত্বেও তোরা শুনছিস না কেন? পিছন থেকে সেই অচেনা ছেলেটার গলা পেয়ে চলার গতি ধীর করে বৃষ্টি। মুখ ঘুরিয়ে চোখ তুলে একবার তাকায় ছেলেটার দিকে। এতক্ষণে এই প্রথম বৃষ্টি তাকালো অচেনা ছেলেটার দিকে, কিন্তু শুধু পিছনটাই দেখতে পাচ্ছে ওর। ব্ল্যাক শার্ট ইন করে পরা, ডেনিম জিন্স, চুলগুলো অনেকটা ঝাউ পাতার মতো খোঁচা খোঁচা। ঠোঁট চেপে হেসে ওঠে বৃষ্টি। ম্যানি নাকি? ভাগ্যিস মানি হয়ে যায়নি। চোখে মুখে জল দিয়ে বৃষ্টি ওয়াশরুম থেকে বেরিয়ে ভেজা মুখেই এগিয়ে চলল ডাইসেকশন বিল্ডিংয়ের দিকে। এতদিন হয়ে গেল, তবু এখনও ডেড বডির থেকে আসা কেমিক্যালের গন্ধে ওর গা গুলিয়ে ওঠে। যতই মাস্ক পরে থাকুক, সেই ফর্মালডিহাইডের উগ্র গন্ধ রোজ নাকে ঢুকবে। রোজ দিন প্র্যাকটিক্যাল ক্লাসের পর এইটা ওর হয়। শরীর খারাপের সাথে সাথে মুডটাও পুরো বিগড়ে যায়। চোখ মুখ কুঁচকে বিরক্ত হয়ে বাইরের গ্রাউন্ডেও বেরিয়ে আসে। কয়েক পা হাঁটার পর হঠাৎই সিগারেটের একরাশ ধোঁয়া এসে ওকে ঘিরে ধরে। হাত দিয়ে ধোঁয়াগুলো সরিয়ে সামনে তাকানোর চেষ্টা করে বৃষ্টি। একটা ছেলেকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ও রাগী গলায় বলে ওঠে, আরে, এটা কি হলো? বৃষ্টির ভেজা চোখের পাতাগুলো বেশ বড় বড় লাগছে। পড়ন্ত বিকেলের স্থিমিত হয়ে আসা সূর্যের আভা ওর মুখে এসে পড়েছে। ছেলেটা অবাক চোখে সেই দিকে তাকিয়ে রয়েছে একভাবে। লালচে ঠোঁট দুটো ঈষৎ ফাঁক করা তার। হাতের জ্বলন্ত সিগারেটটা প্রায় শেষের মুখে। ছ্যাঁকা খেয়ে সিগারেটের বাকি অংশটা ঝটকা মেরে ফেলে দেয় ছেলেটা। বৃষ্টি তখনও চোখ গরম করে তাকিয়ে সামনের ছেলেটার দিকে। আঙুলটায় ফুঁ দিয়ে কয়েকবার ঝাড়া দিয়েই ছেলেটা বৃষ্টির দিকে তাকিয়ে থেমে থেমে বলল, সরি, আসলে আমি তোমায় দেখতে পাইনি। নো স্মোকিং জোনে দাঁড়িয়ে স্মোক করছো, আবার সরিও বলছো? চত্বর সব। বৃষ্টি মুখ ঘুরিয়ে চলে যেতে গিয়েও আবার ফিরে এসে ছেলেটার মুখোমুখি দাঁড়ালো। যেখানে ছ্যাঁকা খেয়েছো সেখানে দয়া করে ওষুধ লাগিয়ে নিও। নিজেও তো ডক্টর, জানো তো সবটা। আমার লাগে না এসব। কথাটা বলতে গিয়েও গলার কাছটা হঠাৎই যেন আটকে গেল ছেলেটার। এক নির্মল চাহনিতে চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল ওর। মা আর বৌদির পর এই প্রথম ধমকের সুরে হলেও নিজেকে যত্ন নেওয়ার কথা বলল কেউ। যেখানে সবাই ওর মুখের ওপর কথা বলতে ভয় পায়, সেখানে আজ এই মেয়েটা অবলীলায় শাসনের সুরে কথা বলছে, গলা তুলছে ওর ওপর। আর ও আজ নিশ্চুপ। ভারী অবাক লাগে ছেলেটার। এতক্ষণ ব্যথায় কুঁচকে থাকা মুখে বৃষ্টির কথায় ঠোঁটের কোণে হালকা হাসির রেখাও ফুটে উঠল তার। একটা অন্যরকম অনুভূতি অনুভব করল নিজের মধ্যে। বৃষ্টি ছেলেটার ঠোঁটে মৃদু হাসি লক্ষ্য করে হাঁটা দিল মেন রোডের দিকে। একটা টোটো পেয়ে উঠে বসলো তাতে। পিছন থেকে একজোড়া চোখ তাকিয়ে থাকলো ওর দিকে। যতদূর চোখ যায়, সেই চোখ দুটোর গভীরতা, চাহনির অর্থ বোঝা বড় দায়। একমাত্র সেই বুঝবে যার জন্য তৈরি এই অনুভূতি, এই গভীরতা। মানি, হে মানি। হ্যাঁ হ্যাঁ। রিকের ডাকে চমকে ওঠে একভাবে বৃষ্টির দিকে তাকিয়ে থাকা ছেলেটা। কিছু বলছিস রিক? একটা ঘোরের মধ্যে ছিল যেন এতক্ষণও। বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে গিয়ে ভুলেই গেছিল আঙুলের জ্বালাটাও। কি আজব, তুই রাস্তার দিকে হাঁ করে তাকিয়ে আছিস কেন? পাগল টাগল হয়ে গেলি নাকি? রিকের কথা শুনে একবার শুধু ওর দিকে তাকায় ম্যানি। না, কিছু না।
মাথা নাড়িয়ে ও উত্তর দেয়। বাকিরা কোথায়? পাশের গাছের নিচে সিমেন্ট করা বেদিটার উপর বসতে বসতে ও বলে। আজ তো ওদের ওভারটাইম আছে। রিকও ম্যানির পাশে এসে বসে। ব্যাস, তাহলে আর কি, আমি বাড়ি যাই। ব্যাগ কাঁধে উঠে পড়ে ম্যানি। রিক আটকায় না ওকে, জানে লাভ নেই। এই ছেলেটার মুখের উপর কথা বলতে সবাই ভয় পায়। কিন্তু কিছু দূর যাওয়ার পরই আবার ফিরে এসে রিকের সামনে দাঁড়ায় ম্যানি। এসম, তোকে একটা কাজ করতে হবে। ভ্রু কুঁচকে ওঠে রিকের। কি কাজ? একটা মেয়ে, মানে ওর সমস্ত ডিটেলসগুলো আমার চাই। আমতা আমতা করতে থাকে ম্যানি। সন্দেহের চোখে রিক তাকায় ওর দিকে। কি ব্যাপার? যে মৃন্ময় আচার্য কলেজের সব মেয়েদের ক্রাশ, জুনিয়র থেকে সিনিয়র, অথচ সে সবাইকেই ডোন্ট কেয়ার, কিন্তু আজ সে একটা মেয়ের ব্যাপারে কিউরিওসিটি দেখাচ্ছে। আমার কিন্তু ব্যাপারটা সুবিধের ঠেকছে না। রিকের টেনে টেনে কথা বলার ধরন দেখে ক্ষেপে ওঠে ম্যানি। আরে ধুর, সেসব কিছুই না। তুই বল না, তুই কাজটা করতে পারবি কি না? আরে বন্ধু, মেয়েটার নামটা কি? প্রশ্নটা শুনে খুব বিরক্ত হয় ও। কাঁচুমাচু মুখে বলে ওঠে, সেই সব আমি কিছুই জানি না, শুধু মেয়েটাকে দেখেছি আমি। বারে বাহ, এক দেখাতেই ফিদা। এ তো একেবারে লাভ অ্যাট ফার্স্ট সাইট। এই এই এই, তুই বাজে বকা থামাবি? কাল আসছিস তো কলেজে? শোন না, তাহলে কালই তোকে ওই মেয়েটাকে আমি দেখিয়ে দেবো। ম্যানি কথাগুলো বলে হাঁটা দেয় পার্কিং লটের দিকে। বৃষ্টি কোনো রকমে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে এসে সোফার উপরে নিজের শরীরটা এলিয়ে দিয়েছে। নিতা রে, খেতে দে মা, বহুত খিদে পেয়েছে। এই বৃষ্টি, তোর টিফিন টাইমে খেতে কি হয় রে? নিতা কপট রাগ দেখায়। জানিসই তো, ওই ডেড বডির গন্ধ আমার সহ্য হয় না। খালি অজুহাত বল। বৃষ্টিকে মাঝপথে থামিয়ে মুখ ঝামটা দেয় নিতা। এরপর যখন শরীরটা খারাপ হবে তখন বুঝবি, সব অজুহাত না বেরিয়ে যাবে একেবারে। শরীর তো আছেই খারাপ হওয়ার জন্য, ওকে ওর মতো খারাপ হতে দে। কিন্তু তুই আপাতত আমায় খাবারটা দে। বৃষ্টির ক্লান্ত চোখ দুটো দেখে নিতা আর কিছু বলে না। সত্যি, আজ কিন্তু ইনস্ট্যান্ট নুডলস। রান্নার মাসি আসেনি, সুতরাং এরপর খিদে পেলে পেটে গামছা বেঁধে বসে থাকতে হবে। কথাগুলো বলতে বলতে 2 কাপ নুডলস টেবিলের সামনে নামিয়ে রাখে নিতা। এই দুটো কেন? তুই কলেজ থেকে ফিরে এখনো খাসনি? অবাক করা চোখে বৃষ্টি তাকায় নিতার দিকে। 1 চামচ মুখে পুরে নিতা বৃষ্টির গলা জড়িয়ে ধরে। মাই ডিয়ার ফ্রেন্ড, তা তোমায় ছাড়া কোনোদিন খেয়েছি আমি একা? কথাটা শুনে বৃষ্টির একটু খারাপ লাগে। বৃষ্টির জন্য না খেয়ে অপেক্ষা করে নিতা এইভাবে। অভিমানী গলায় বৃষ্টি বলে ওঠে, এসব ঠিক না নিতা, তোকে তো বলেছি মাঝে মাঝে আমার এক্সট্রা ক্লাস থাকে, অপেক্ষা করবি না আমার জন্য, খেয়ে নিবি। শুনিস না আমার একটা কথাও তুই? আমি তো তোরই বন্ধু, তুই যেমন আমার কথা শুনিস না, তেমনি আমিও শুনি না। নিতা ইয়ার্কির ছলে কথাগুলো বললেও কোথাও যেন নিজেকেই দোষী মনে হয় বৃষ্টির। মুখটাও নামিয়ে নেয়। প্লিজ, তুই এমনিতেই আমার জন্য এতটা স্যাক্রিফাইস করেছিস, তারপরও যদি তুই এসব করিস তাহলে আমি সবার কাছে দোষী হয়ে যাব রে, বিশেষ করে সুচেতনের। বৃষ্টি প্লিজ, আমি আগেও বারণ করেছি। নিতার কোনো কথা না শুনে জোর গলায় চেঁচিয়ে ওঠে বৃষ্টি। আচ্ছা, তুই কি বোকা ভাবিস আমায়? এটা ভাবিস যে আমি কিছুই বুঝি না, তাই তো? শোন নিতা, আগের বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে না অনেক তফাৎ। আগের মতো বোকা সে আর নেই, আগের মতো ভুলও সে আর করে না, করবেও না। তোরা যে সম্পর্কে আছিস সেই রকম সম্পর্কে আমিও একসময় ছিলাম, আমি জানি কি কি হতে পারে। সো প্লিজ। কথাটা বলে উঠে ঘরে চলে যায় বৃষ্টি। দরজাটা জোরে বন্ধ করে ভিতর থেকে আটকে দেয় ও। দরজা বন্ধ করার আওয়াজে নিতা একটু কেঁপে ওঠে। টেবিলে তাকিয়ে দেখে বৃষ্টি খাবারটা একটুও ছোঁয়নি। নিজের কোণের চোখ দুটো চেপে ধরে নিতা। কি দরকার ছিল এখন ওসব বলার ওকে? একটু আগেই মেয়েটা এলো কলেজ থেকে, তার উপর এমন একটা ব্যাপারে কথা যেখানে ওর ক্ষতটাই সবচেয়ে গভীর। ইয়ার্কি করে বলা কথাও মেয়েটা সিরিয়াস নিয়ে নেয় আজকাল।
দোষ। দুলাইন গেয়ে বিরক্ত হয়ে গিটারটা সুইং চেয়ারটার পাশে রেখে দিল মৃন্ময়। বেশ অনেকক্ষণ ধরে নতুন গানটা তোলার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই হচ্ছে না। তার উপর আজ মনটাও বড্ড অস্থির। যতক্ষণ না পর্যন্ত ওই ভেজা চোখের রাগী মেয়েটার সম্বন্ধে জানতে পারছে, ততক্ষণ ওর শান্তি নেই। চোখ বন্ধ করলেই খালি মেয়েটার মুখটা ভেসে উঠছে। লাভ অ্যাট ফার্স্ট সাইট। তড়াক করে লাফিয়ে উঠল মৃন্ময়। ভ্রু কুঁচকে নিজেকেই খানিক ধমকে ওঠে। ধুস, আমিও না কি সব ভাবছি। সিগারেটের প্যাকেটটা পকেট থেকে বের করতেই মনে পড়ে বিকেলের ঘটে যাওয়া ঘটনাটা। ছ্যাঁকা খাওয়া আঙুলটার দিকে তাকায়ও, ফোসকা পড়ে গেছে। ইস, কেন যে পাকামি মেরে ওষুধটা লাগালো না। মৃন্ময় ড্রয়ার টেনে বের করে আনে মেডিসিন বক্স। বিড়বিড় করে বলে ওঠে, মেয়েটার সাহস কত, আমাকে চোখ রাঙাচ্ছে। মনে মনে গম্ভীর হলেও ওর ঠোঁটে ফুটে ওঠা হালকা হাসির রেখা প্রমাণ করে দেয় যে ও সম্পূর্ণ মিথ্যে। বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে মৃন্ময়। এখনো রিকের কোনো পাত্তাই নেই। সেই কখন থেকে অপেক্ষা করছে ওর জন্য। পাশে রাই, যশ, এশা, নিশা চারজন গল্প জুড়েছে, কিন্তু মৃন্ময়ের মন সেখানে নেই। ওকে এতটা অস্থির দেখে যশ কনুই দিয়ে হালকা ধাক্কা মারল। মানে কি হয়েছে তোর? আরে কিছু না, চিলিয়ার। মৃন্ময় হাসি মুখে কথাটা বলে সরে এলো ওদের কাছ থেকে। গেটের কাছে এসে উঁকি ঝুঁকি মারল বাইরের দিকে। মনে মনেই বলে উঠল, আজ তো সকাল থেকে মেয়েটাকে একবারও দেখতে পাইনি। আদৌ আজ কলেজে এসেছে তো? কথাগুলো মনের মধ্যে নাড়াচাড়া করতে করতেই ও হাঁটা দিল কলেজের মেইন বিল্ডিংটার দিকে, যেখানে ফার্স্ট ইয়ারের ক্লাস হয়। দূর থেকে মৃন্ময়কে কলেজ বিল্ডিংয়ে ঢুকে যেতে দেখে চোখ দুটো সরু হয়ে এলো এশার। ও বাইক থেকে নেমে পড়ল, বাকিদের উদ্দেশ্য করে বলে উঠল, এই তোরা থাক, আমি একটু আসছি। বৃষ্টি চারতলার লাইব্রেরিতে দাঁড়িয়ে খুঁজে চলেছে অ্যানাটমির বই। হঠাৎই হ্যাঁচকা টান অনুভব করলো ডান হাতে। মুহূর্তের মধ্যে কি ঘটলো কিচ্ছু বুঝতে পারল না বৃষ্টি। শুধু অবাক করা চোখে তাকিয়ে আছে সামনের মানুষটার দিকে। তার দু হাতের মাঝে ও এখন বন্দি, আর ওর পিঠ ঠেকেছে দেওয়ালে। বৃষ্টির ঠিক সামনে ওর দিকে ঝুঁকে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে চেনেও। কাল বিকেলেই যার সাথে দেখা হয়েছিল। কানে ম্যাগনেটিক ইয়ার রিং, চুলগুলো খোঁচা খোঁচা, তার থেকে কতগুলো চুল এসে কপালে পড়েছে, গালে চাপ দাঁড়ি। ছেলেটা একভাবে দেখছে ওকে। বৃষ্টি ভালো করে ছেলেটার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে নামিয়ে নিল নিচের দিকে। কিন্তু ঠিক তার পরের মুহূর্তে চোখে চোখ রাখলো ছেলেটার। কঠিন গলায় জিজ্ঞাসা করলো, কি চাই? এসবের মানে কি? যদি বলি তোমাকে চাই। কথাটা কানে ঢুকতেই একটা অস্বস্তি শুরু হয় বৃষ্টির মধ্যে। চোখ মুখ কুঁচকে তাকিয়ে থাকে ও ছেলেটার দিকে। মৃন্ময় আরো একটু সরে আসে বৃষ্টির কাছে। মুখটা একপাশে ঘুরিয়ে নেয় বৃষ্টি। মৃন্ময়ের উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে বৃষ্টির মুখ। একটা হাত রাখেও বৃষ্টির গালে। চোখ দুটো চেপে বন্ধ করে নেয় বৃষ্টি। ফুটে ওঠে অতীতের কিছু তিক্ত স্মৃতি। এইরকমই লাইব্রেরি, কারোর উষ্ণ বাহুবন্ধন, ভালোবাসার প্রকাশ। স্মৃতিগুলো আবার কাঁটার মতো বিঁধতে থাকে ওর পুরনো ক্ষততে। নিমেষে চোখ মুখ কঠিন হয়ে ওঠে বৃষ্টির। হাতের মুঠো শক্ত হয়ে ওঠে ওর। বড় বড় করে শ্বাস নিতে থাকে। এক ছটকায় ঠেলে সরিয়ে দেয় বৃষ্টির সামনে দাঁড়ানো অচেনা ছেলেটাকে। চেঁচিয়ে বলে ওঠে, ডোন্ট টাচ মি! সাহস কি করে হলো তোমার? একদম আমার ধারে কাছে আসবে না। সবাই এক, তোমরা সবাই এক। টপ টপ করে জল গড়িয়ে পড়ছে বৃষ্টির চোখ বেয়ে। তিরতির করে কেঁপে উঠছে ওর ঠোঁট জোড়া। আর মৃন্ময় দাঁড়িয়ে রয়েছে বিমোহিতের মতো। বৃষ্টির এরকম চিৎকার শুনে ও থতমত খেয়ে গেছে। কিছু স্টুডেন্ট এসে জড়ো হয়েছে আশেপাশে। তারা নিজেরাও বুঝতে পারছে না ঠিক কি হয়েছে এখানে। নিজেরা আগ বাড়িয়ে কিছু জিজ্ঞাসাও করতে পারছে না, কারণ মৃন্ময় সেখানে দাঁড়িয়ে রয়েছে। হাতের উল্টো পিঠ দিয়ে ভেজা চোখ দুটো মুছে
মৃন্ময়কে আলতো ধাক্কা দিয়ে দৌড়ে বেরিয়ে যায় বৃষ্টি সেখান থেকে। আলতো ধাক্কায় হুঁশ ফেরে মৃন্ময়ের। কী করতে এসেছিল আর কি হলো? তখন বৃষ্টিকে হঠাৎই লাইব্রেরিতে ঢুকতে দেখে ও আসে ওর পিছু পিছু। ও নিজেই জানবে মেয়েটার সম্বন্ধে, দরকার নেই কারোর। ফার্স্ট ইয়ারের লাইব্রেরিতে এমবিবিএস পাশ করা একজন ডাক্তারকে দেখেও কিছু বলে না কেউই, কিন্তু এটা কি করে ফেললো? বৃষ্টির পিছন পিছন মৃন্ময়ও ছুটে বেরিয়ে আসে লাইব্রেরি থেকে। কাউকে কোনো রকম জবাব দেওয়ার কোনো প্রয়োজন ও বোধ করে না, কিন্তু দূর থেকে আড়ালে দাঁড়িয়ে একজন সবটা দেখেছে। হাতের সামনে থাকা নোটিশ বোর্ডের একটা কাগজ সে গায়ের জোরে টেনে ছিঁড়ে সেটাকে দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে দেয় রাগে। গ্রাউন্ডে এসে বৃষ্টি থপ করে বসে পড়ে সিমেন্ট বাঁধানো বেঞ্চটায়। চোখের জল মুছে নিলেও বারবার তা গড়িয়ে পড়ে ওর গাল বেয়ে। আবার আঘাত, আঘাতের উপর আঘাত। পুরনো ক্ষতটাই তো এখনো শুকায়নি ওর, তার উপর আবারও একজন আঘাত করল। অন্য একজন, সম্পূর্ণ অচেনা সে বৃষ্টির কাছে। কেন 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 বারবারই আমার সাথে এসব হয়? কার কি ক্ষতি করেছি আমি? অঝরে কাঁদতে থাকে বৃষ্টি, দুহাতে নিজের মুখ ঢেকে নেয় ও। মেয়েটা কাঁদছে, বৃষ্টির ঠিক পিছনে পাথরের মতো দাঁড়িয়ে মৃন্ময়। মেয়েটার চোখে জল দেখে প্রচন্ড কষ্ট হচ্ছে ওর। বৃষ্টির আনমনে নিজেকে বলা কথাগুলো স্পষ্ট কানে এসেছে ওর, কিন্তু চেয়েও ওকে ডাকতে পারছে না মৃন্ময়। গলা দিয়ে কোনো স্বরই বের হচ্ছে না। মেয়েটার নামটাই যে অজানা। দুজনেই অপরিচিত একে অপরের কাছে। একজন চেষ্টা করছে অন্যকে জানার, আর অন্যজন, তার মধ্যে তো কোনো অনুভূতিই নেই, শুধু কষ্ট ছাড়া। বিছানার উপর ধড়মড়িয়ে উঠে বসল বৃষ্টি। ঘামে ভিজে গেছে গোটা শরীর, জোরে জোরে শ্বাস নিচ্ছে, চোখ মুখ অস্বাভাবিক রকম ফ্যাকাশে ওর। পাশে একটা পাতলা চাদর মুড়ি দিয়ে নিতা ঘুমিয়ে রয়েছে। হাত বাড়িয়ে বেড সাইডের সুইচ বোর্ড থেকে সুইচ জ্বালাতেই ঘরে থাকা নাইট বাল্বটা জ্বলে উঠল। তার মৃদু আলোয় ঘরের মধ্যে জমাট বাঁধা অন্ধকার আবছা হয়ে এলো আস্তে আস্তে। ঘড়িতে সময় বলছে রাত 2টো বাজতে 5 মিনিট বাকি। নিতার গভীর ঘুমটা ভেঙে যাবে বলে বৃষ্টি ইচ্ছা করেই বেডসাইড ল্যাম্পটা জ্বালায়নি। কিছুক্ষণ থম মেরে বিছানার ওপর বসে নিজেকে ধাতস্থ করার পর বৃষ্টির চোখ যায় জানলার কাছে। মাঝে মাঝেই আলোর ঝলকানি ঠিকরে পড়ছে সেখানে। ঘরটা আলোকিত হয়ে উঠেছে অল্প। নাইট বাল্বটা নিভিয়ে গায়ের চাদর সরিয়ে বিছানা থেকে নিচে নেমে এসে দাঁড়ায় বৃষ্টি। গ্লাস থেকে একটু জল খেয়ে আবার সেটা ঢাকা দিয়ে রাখে। এগিয়ে আসে জানলার দিকে, পিছন ফিরে নিতার দিকে একবার দেখে সাথে সাথেই টেনে খুলে দেয় বড় স্লাইডিং জানলাটা। মুহূর্তে বাইরের ঝোড়ো হাওয়ার সঙ্গে ধুলো বালি বৃষ্টির ছাঁট এসে ঘরের মেঝে ভরিয়ে দেয়। পাগলের মতো উড়তে থাকে জানলার দুধারের পর্দাগুলো। বৃষ্টি জানলার কাছে স্বল্প ভেজা মেঝের দিকে এগিয়ে আসে। দুহাতে মুঠো করে ভেজা রডগুলো চেপে ধরে শূন্য দৃষ্টিতে একভাবে তাকিয়ে থাকে বাইরের অশান্ত পরিবেশের দিকে। অন্ধকার ঘরে নিঝুম রাতে ঘুমের মধ্যেই কেন যে বারবার তিক্ত অতীতগুলো ফিরে আসে, কেন মনটাকে বারবার অশান্ত করে তোলে তারা, কেন ক্ষতবিক্ষত করে, আবার পুরনো ক্ষতে আবার আঘাত পেলে অনেক কষ্ট হয়েছে, এটা কি তারা বোঝে না? রাত গভীর হওয়ার সাথে সাথে যেমন প্রেম বাড়ে, আলিঙ্গনের উষ্ণতা গভীর থেকে গভীরতর হয়, ঠিক তেমনি ব্যথারাও বাড়ে। যন্ত্রণাগুলো ক্রমশ ঠিক ঠিক করে জ্বলে ওঠে। বৃষ্টির চোখের কোণ বেয়ে নিঃশব্দে জল গড়িয়ে পড়ে। যেখানে আঘাতের ক্ষত অনেকটা গভীর হয়, ব্যথারাও সেখানে একান্তে রোজ বাড়ে। একটা হালকা তাচ্ছিল্যের হাসি খেলে যায় বৃষ্টির ঠোঁটে।
বাইরের শোঁ শোঁ শব্দে বয়ে চলা পাগল হাওয়ায় বৃষ্টির বেনি করা চুলের পাশে কানে গুঁজে রাখা চুলের খোলা কিছুটা অংশ উড়ে চলেছে। নিজের কাঁধে কারোর স্পর্শ পেতেই চটপট চোখ মুছে নিল বৃষ্টি। মুখ ঘুরিয়ে পিছনে তাকাতে মৃদু আলোর ঝলকানিতে দেখতে পেল নিতা দাঁড়িয়ে আছে। ভাঙা গলায় মৃদু হেসে জিজ্ঞাসা করল, কি রে, উঠে গেলি যে? আর কতদিন লুকিয়ে কাঁদবি বৃষ্টি? খুব শান্ত ধীর গলায় কথাগুলো বলে নিতা। কথাটা শুনে একটু হালকা হাসার চেষ্টা করে বৃষ্টি। ভেজা কণ্ঠস্বরেই বলে, কোথায় কোথায় কাঁদছি আমি? তুই মিথ্যে বললেও তোর চোখের ভেজা পাতাগুলো বলছে আমি সত্যি বলছি। নিতা বৃষ্টিকে নিজের দিকে ঘুরিয়ে আলতো করে হাত রাখে ওর গালে। একটা ঢোক চিপে নিতার হাত ছাড়িয়ে মুখ ঘুরিয়ে নেয় বৃষ্টি। চুপ করে থাকে, কিচ্ছু বলে না। নিতা ঘরের টিউবলাইটটা জ্বালিয়ে দেয়। অনেক তো হলো, 2 বছর কেটে গেছে মাঝে, এবার তো ভুলে যা। এক হাতে বিছানার চাদরটা খামচে ধরে বৃষ্টি। ঠোঁট দুটো চেপে ধরে ক্লান্ত গলায় বলে ওঠে, বলাটা যতটা সহজ, ভোলাটা তার থেকেও কঠিন রে। আর তাকে ভোলা তো আরও কঠিন, যাকে আমি একসময় ভালোবাসতাম। হয়তো এখনো। মাঝপথেই থেমে যায় বৃষ্টি। চোখ দুটো জ্বালা জ্বালা করে ওঠে ওর। নিতা এগিয়ে আসে ওর কাছে, ভ্রু কুঁচকে তাকায় ওর দিকে। কি ভালোবাসিস ওকে? কি রে বল? জানি না, জানতেও চাই না আমি। বৃষ্টির যন্ত্রণায় ভরা চোখ দুটোর দিকে তাকিয়ে ফুঁসে ওঠে নিতা, চেঁচিয়ে ওঠে, তাহলে অতীত আঁকড়ে বসে থাক। কিন্তু একটা কথা, অতীত আঁকড়ে না কেউ বাঁচতে পারে না বৃষ্টি। যত অতীত আঁকড়ে থাকবি তত তুই কষ্ট পাবি, অন্য কেউ না। আর শোন, যার জন্য তুই কাঁদছিস, কষ্ট পাচ্ছিস, সে কিন্তু দিন শেষে একবারও তোর কথা মনে করে না। তোর চোখের জল কিন্তু সে দেখতে পায় না। সে কিন্তু নিজের মতো করে ভালো আছে, নিজের মতো করে এগিয়ে গেছে। তাহলে তুই নয় কেন? নিতার করা প্রশ্নগুলোর জবাব বৃষ্টির কাছে নেই। ও শুধু হালকা হাসে, বুঝে আসা গলায় বলতে থাকে, আমার ভালোবাসাটা খাঁটি ছিল, মন থেকে ভালোবেসেছিলাম, ওর মতো নাটক করিনি। সত্যি রে, ও তো আমায় কোনোদিন ভালোই বাসেনি যে আমার কষ্টগুলো ওর চোখে পড়বে। সেদিনও আমার কষ্টগুলো দেখতে পেয়েছিল জানিস, কিন্তু কিচ্ছু বলেনি। একবারও বুকে জড়িয়ে ধরে বলেনি যে আমি তোর সাথে যা করেছি ভুল করেছি, কিন্তু তোকে আমি সত্যি ভালোবাসি। যদি একবার এই কথাটা বলতো সব ভুলে যেতাম, নিজের কাছে টেনে নিতাম ওকে। কিন্তু না, ও মুখ ঘুরিয়ে চলে গেছিল আর ফিরেও তাকায়নি। এই কষ্ট, যন্ত্রণা, এই চোখের জলগুলো আমার মনে তৈরি হওয়া আঘাত থেকে এসেছে, যেটা খুব গভীর। সেগুলো কোনো দিন ঠিক হওয়ার নয়। নিতা এগিয়ে আসে টেবিলের দিকে, হাতে তুলে নেয় বৃষ্টির ওষুধের পাতাগুলো। এই যে ওষুধের স্ট্রিপগুলো দেখছিস, এগুলো প্রমাণ করে তুই ঠিক নেই। রোজ নিয়ম করে সময় ধরে খেতে হয় এত ওষুধ, শুধুমাত্র তুই ভালো থাকবি বলে। কিন্তু তারা প্রমাণ করতে পারে না যে তুই ভালো আছিস। মেঝেতে ছুঁড়ে ফেলে দেয় নিতা ওষুধের পাতাগুলো। ঘরময়তা ছড়িয়ে পড়ে। নিতা প্লিজ তুই চুপ কর। চোখ বন্ধ করে নেয় বৃষ্টি। জল গড়িয়ে পড়ে ওর দু চোখ পেয়ে। নিতা চেঁচিয়ে ওঠে আবার, কেন? আমি কেন চুপ করব? প্রচন্ড কষ্ট হচ্ছে বৃষ্টির। ও চেপে ধরে স্ক্যালপেলটা। ধারালো অংশটা গেঁথে যায় হাতের তালুর নরম চামড়ায়। উষ্ণ রক্ত বেরিয়ে আসে সেখান থেকে। নিতা প্লিজ, আমার অস্বস্তি হচ্ছে। বৃষ্টির বারণ না শুনেই নিতা ওকে ঝাঁকিয়ে এক নাগাড়ে বলে চলে। কেন? সত্যি কথা বলছি বলে তোর গায়ে লাগছে না? এবার সহ্যের সমস্ত সীমা ছাড়িয়ে যায় বৃষ্টির। ও চেঁচিয়ে ওঠে। নিতা! বৃষ্টির চিৎকারে থম মেরে যায় নিতা। হতবাক হয়ে ও চেয়ে থাকে বৃষ্টির দিকে। গাল বেয়ে জল গড়াচ্ছে ওর। চোখ দুটো অসম্ভব রকমের লাল। তখন থেকে বলছি চুপ কর, আমার অস্বস্তি হচ্ছে। কানে যাচ্ছে না তোর কথাগুলো? বৃষ্টি, আমি আসলে। নিতা বলতে গিয়েও কিছু বলতে পারে না। কথাগুলো এসে আটকে থাকে ওর গলার কাছটায়।
সবসময় শান্তশিষ্ট গম্ভীর চুপ থাকা মেয়েটার কষ্ট যন্ত্রণাগুলো দেখে আজ ওরও প্রচণ্ড কষ্ট হচ্ছিল, তাই ওইভাবে তখনও। নিতা চোখ রাখতে পারে না বৃষ্টির দিকে। পরনের কুর্তিটা চেপে ধরে মুখ নিচু করে নেয় ও। বৃষ্টি পায়ে পায়ে এগিয়ে আসে বিছানার কাছে। নিজের ক্লান্ত শরীরটা ছেড়ে দিতেই তা বিছানার উপর পড়ে যায়। দুহাতে মাথার চুলগুলো খামচে ধরে চোখ দুটো বন্ধ করে নেয় ও। এত আঘাতের মাঝে হাতে তৈরি হওয়া সামান্য আঘাতের ক্ষত ওর মনে দাগ কাটতে পারে না। ফোনটা হাতে নিয়ে নিতা একবার ঘুরে তাকায় বৃষ্টির দিকে, তারপর দরজাটা টেনে দিয়ে বাইরে বেরিয়ে আসেও। নিজের করা অপরাধের বিবেক দংশন থেকেই হোক বা অন্য কোনো কারণে মেয়েটার থাকতেই পারে না ওই ঘরে। এই মুহূর্তে বৃষ্টির একা থাকাটাই ওর কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। বারান্দার পাথরের মেঝেটা জলে ভিজে চপচপ করছে, তাও সেখানে গিয়ে দাঁড়ায় নিতা। ঝোড়ো হাওয়াটা কমলেও বেশ ভালোই বৃষ্টি পড়ছে এখনো। মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিকও খেলে যাচ্ছে আকাশের বুক চিরে। ভেজা পিলারটার গায়ে ঠেস দিয়ে দাঁড়ায়ও। ফোনের আলোটা জ্বলতে দেখা যায় সময় রাত 2:30। মনের অস্থিরতাটা কমাতে কল লিস্ট ঘেঁটে ফোন লাগায় নিজের প্রিয় মানুষটার ফোনে। এখনও সে জেগে আছে কিনা সেটাও জানে না নিতা। বেশ কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে ফোনটা রিসিভ হয়। ঘুম জড়ানো গলায় সুচেতন জিজ্ঞেস করে, নিতা, এনি প্রবলেম? এত রাত্রে তুই ফোন করলি, এখনো ঘুম আসনি? সুচেতন? মনের কথাগুলো প্রিয় মানুষটাকে বলতে চেয়েও চুপ করে যায় নিতা। বলে, না রে, ঘুম আসছে না। বৃষ্টি আবার কিছু করেছে, তাই না? সুচেতনের গলার স্বরে বিরক্তির আভাস প্রকাশ পায়। ঘুমের রেস চোখ থেকে কেটে গেছে ওর। নিতা চুপ থাকে। ওর মুখ যেন কেউ চেপে ধরেছে, কিছু বলতে পারে না ও। মেয়েটা কি বুঝতে পারছে না যে ওর জন্য তোরও ক্ষতি হচ্ছে? আর আমি তো আমার প্রিয় মানুষটার ক্ষতি হোক সেটা মানতে পারবো না। আমাদের তো এরকম লাইফ হওয়ার কথা ছিল না, বল? এই সময় আমরা কাছাকাছি থাকতাম, পাশাপাশি থাকতাম, তোর সাথে রোজ দেখা হতো, আমরা এক কলেজে পড়তাম, কিন্তু না, সেসব কিচ্ছু হলো না। সবটা অন্যরকম হলো, আর সবটা হলো বৃষ্টির জন্য। প্লিজ সুচেতন, ওকে দোষ দিস না। ফুলটা তো ওরও নয় রে। মেয়েটার কি বা করবে বলতে পারিস? তাই ওকে প্লিজ ব্লেম করিস না। এই শোন, তুই ওর ফেভারে কথা বলা বন্ধ কর, বুঝলি? আমি ঘাসে মুখ দিয়ে চলি না যে কিছু বুঝবো না। আজও তোর সাথে এমন কিছু করেছে যার জন্য তুই কষ্ট পেয়েছিস। আমার ভালোবাসার মানুষটার কিছু হলে তার গলা শুনে আমি বুঝতে পারবো না এতটা পাষাণ আমি নই। তুই কি করে ভাবলি এই কথাটা? না রে, আজকের ভুলটাও আমারই ছিল। আমি জানি ওর মেন্টাল কন্ডিশন। মেয়েটা বাইরে নিজেকে রাফ অ্যান্ড টাফ দেখালেও ও ভিতর ভিতর কুমড়ে মরে প্রতিটা মুহূর্তে। আর আমি ওর সেই আঘাতে আবার আঘাত করেছি। ভুল করেছি আমি। ভুল তুই না, ও করছে তোর সাথে প্রতিটা সময়ে। যা হয়েছে ওর সাথে তা হয়েছে, তার জন্য তোকে কেন সাফার করতে হবে তুই বলতো? তুই কষ্ট পেলে আমারও কষ্ট হয়। এই ভালোবাসা টানটাও বোঝে। যদি বুঝতো তাহলে তোকে কোনোদিনও কষ্ট দিতে পারতো না। আসলে ও তো ভালোবাসতেই জানে না। সুচেতন, কি সব বলছিস তুই এগুলো? সুচেতনের কথার মাঝেই তাকে থামিয়ে দিয়ে চাপা চিৎকার করে ওঠে নিতা। ও ভালোবাসতে যদি নাই জানতো তাহলে এইভাবে কষ্ট পেত না, কাঁদতো না রোজ নিঃশব্দে। আমি ঠিক বলছি, বৃষ্টি জানে না ভালোবাসতে। ও বোঝেই না ভালোবাসা কি জিনিস, কত সুন্দর তার অনুভূতি। হ্যাঁ, ঠিকই বলেছিস তুই। আমি বুঝি না ভালোবাসা, জানি না ভালোবাসতে। বৃষ্টির গলা পেয়ে মাঝপথে থেমে যায় সুচেতন। নিতা পাশ ফিরে তাকায়। কখন যে বৃষ্টি এসে দাঁড়িয়েছে তাও নিজেও টের পায়নি। সিগন্যালের সমস্যাজনিত কারণ আর বাইরের পরিবেশের জন্য ফোনটা স্পিকারেই দিয়েছিল নিতা। তার মানে ওদের সব কথা বৃষ্টি শুনতে পেয়েছে। নিতা ওর চোখের দিকে তাকায়, কিন্তু শুষ্ক অনুভূতিহীন সেই চোখ দুটোয় এক গভীর যন্ত্রণা ছাড়া আর কিছুই চোখে পড়ে না ওর। বুঝি না আমি ভালোবাসা কি, কারণ আমাকে কেউ বোঝায়নি রে এই অনুভূতিটা কেমন। শুধু আমার অনুভূতিগুলো নিয়ে খেলা করে গেছে। ঠকে গেছি আমি নিজের কাছে, আর সবার কাছে অপরাধী করে গেছে।
আর হ্যাঁ, আমি আমার সাথে কাউকে থাকতে জোর করিনি। তোর প্রেমিকা নিজের ইচ্ছায় আমার সাথে এসেছে। আমি তাকে আসতেও জোর করিনি। ও চলে যেতে চাইলেও আটকাবো না, সেটা আমার অধিকারের মধ্যে পড়ে না। বৃষ্টি ঘরের দিকে পা বাড়ালে নিতাও ওর পিছনে যায়। ফোনে তখনও সুচেতন লাইনে আছে। বৃষ্টি, বৃষ্টি শোন, ও আসলে তেমন ভাবে কথাগুলো নিতার কথা শুনে বৃষ্টি থামে, ক্লান্ত চোখে তাকায় নিতার দিকে, ধীর কণ্ঠে বলে ওঠে, আমি কিছু মনে করিনি নিতা। তোরা দুজন আমার খুব কাছের। তোদের কথায় আমি কি কিছু মনে করতে পারি? আর সুচেতন যা বলেছে তা ওর জায়গা থেকে ঠিক, ও একদম ঠিক। কিন্তু কোনোদিনও আমার জায়গা থেকে ভেবে দেখিস, হয়তো বুঝতে পারবি। তোর হাতে রক্ত। নিতার চোখ পড়ে বৃষ্টির বাঁ হাতের দিকে, কিন্তু বৃষ্টি সবটা অগ্রাহ্য করেই ঢুকে যায় ঘরের ভিতরে। এত আঘাতের মাঝে হাতে তৈরি হওয়া সামান্য আঘাতের ক্ষত বৃষ্টির মনে দাগ কাটতে পারে না। গল্পের পরবর্তী পর্ব শোনার জন্য সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক হর্সেস চ্যানেলটি। আর এইরকমই আরও অনেক গল্পের নোটিফিকেশন পেতে বেল আইকনটা টিপতে ভুল করবেন না কিন্তু। আর গল্পটি শুনে আপনার কেমন লাগলো সেই মতামতটা কমেন্ট বক্সে জানান আমাদের।